আসসালামু আলাইকুম। আজ আমরা বসে আছি একটি সন্ধিক্ষণে, যেখানে দেশ এবং দশের কোনো মতামতের কোনো মূল্য নেই। দেশ এখন কোন দিকে যাবে সেটা নিয়ে মানুষ আছে সংশয়ে, ভয় মুখ খুলছে না। কারণ এদেশে অন্যের মতামতকে চুরি করে নিজেকে প্রতিষ্ঠিত করা হয়। সেই দেশে মানুষের মতামত আর কি মূল্য থাকে? যারা 1400 শহীদের রক্তের বিনিময়ে পেয়েছি আমরা এই নতুন বাংলাদেশ 2.0, কিন্তু সেই বাংলাদেশ আমরা রাখতে পেরেছি কি? জনগণ ছিল আমাদের দেশের নতুন বাংলাদেশের নতুন জনগণ নতুন সরকারকে দেখবে, নতুন ইতিহাস হয়ে থাকবে। তাই বলছি আমরা এখনও ভালো মানুষের কাতারে দাঁড়াও। মানুষের স্বাধীনতা নেই, বেঁচে থাকার চেয়ে মরে যাওয়াই অনেক ভালো। সেই দেশের মানুষের অধিকার নেই। ভুলেনি হাসিনার সময় বিএনপিরা পালিয়ে খাটের নিচে পালিয়ে গেছিল। এই জুলাই যোদ্ধারা দেশ স্বাধীন করার পর আবার তারা খাটের নিচ থেকে দৌড়ে এসে আবার আমাদের ক্ষমতা হরণ করে ক্ষমতায় চেপে বসেছে। তারা ইতিহাস ভুলে গেছে। বলতে হবে, কেন বলবা না? এইগুলা কি আনলা তোমরা? কি দিলা? কি পাইলাম? কি হইলো? কেন হইলো? কিভাবে হইলো? কেমনে হইলো? এত মানুষ, এত মানুষ মরে গেছে, এত পরিবার, এত ছেলে, এত মেয়ে, এত বাবা, এত মা, এত হাজবেন্ড, এত ওয়াইফ, এতগুলা মানুষ মরে গেছে, অন্ধ হয়ে গেছে, পঙ্গু হয়েছে, কবরে শুয়ে আছে। এত মানুষ, হাজার হাজার মানুষ কবরে চলে গেছে। এত বড় তাদের কন্ট্রিবিউশন, তাদের ভালোবাসা, দেশপ্রেম, এত হিরো, এত হিরোইজম। নাহিদ, হোয়াট ইজ নাহিদ? হ্যালো নাহিদ, হোয়াট ইজ ইট? এটা কি? এটা কি নাহিদ? কি এটা? হোয়াট ইজ ইট? এটা কি দেখলাম? এটা কি দিলা? কি হইল? কি করলা? এইগুলা কি নাহিদ? কি দেখতেছি নাহিদ তোমাদের এই বিপ্লব জুলাই? এটা বিপ্লব, এটা জুলাই, এটা স্বাধীন। এর নাম বিপ্লব, এর নাম নতুন দেশ, নতুন বাংলাদেশ, এর নাম বিপ্লবের আকাঙ্ক্ষা। নাহিদ, এইগুলা কি দেখতেছি? হোয়াট ইজ ইট নাহিদ? কথা পালিয়ে যাওয়ার দোসররা বিএনপি আবার ক্ষমতায় আসার জন্য উঠে পড়ে মানুষের ম্যান্ডেট নিয়ে খেলা করছে। তাই সময় আছে এখন পাল্টাবার। আপনাদের সময় আছে এখনো মানুষের কাতারে দাঁড়ানো। আপনারা তো ভোট ডাকাতি করেননি, সবাই জানে, কিন্তু ভোট ইঞ্জিনিয়ারিং করে রাতের বেলায় ক্ষমতা বদলের পালা করেছেন। প্রশাসনকে ক্ষমতায় নিয়ে এসে নিজেদের মতো করে লোক বসিয়ে আপনারা ভোট ডাকাতি করেননি, কিন্তু ক্ষমতাকে দখল করেছেন। বিএনপির অর্থমন্ত্রী ব্যাংক ঋণ 820 কোটি টাকা, যার ঋণের অর্থনৈতিক ভারসাম্য প্রশ্নবিদ্ধ, সে নাকি দেশের অর্থমন্ত্রী। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি ফ্রান্স নিউজে। আপনাদের সঙ্গে আছি আমি আরজে নীরব আহমেদ। আজকের আলোচনা বিষয়, প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের অনেকগুলো পজিটিভ নিউজ দেখলাম, যেগুলো অ্যাপ্রিসিয়েট করার মতো। উনি এখন থেকে শনিবার অফিস করবেন। যাদের সময় রাস্তা আটকে জনগণকে দুর্ভোগে ফেলবেন না, সরকারি গাড়ির বদলে পার্সোনাল গাড়ি ব্যবহার করবেন। কিন্তু তারেক সাহেবের একা তো দেশ চালাতে পারবেন না। পালাতে হাসিনা সরকারের কাছে মুচলেকা দেয়, আবার বাংলাদেশে প্রবেশ করতে ইন্ডিয়ার কাছে মুচলেকা দেয়। এই নেতার জীবনটাই তো মুচলেকাময়, মুচলেকার উপরেই চলছে জীবন। তাহলে উনি সরকার যদি একটা বডি হয়, তবে তারেক রহমান সাহেবের সেই বডির মাথা। মন্ত্রী পরিষদের অন্যান্য মন্ত্রীরা সেই বডির হাত, পা, হাড়, লিভার, ফুসফুস। এখন যদি একটা বডির হার্ট কিংবা ফুসফুস ঠিকমতো কাজ না করে, সেই বডি কি ঠিকমতো চলবে? না, চলবে না। তারেক রহমান সাহেবের
মন্ত্রীরা অলরেডি ব্লাডার করা শুরু করে দিয়েছে। আজকে সড়ক পরিবহন সেতুমন্ত্রী ইনিয়ে বিনিয়ে চাঁদা তোলাকে বৈধতা দিয়েছেন। আজকে সড়ক পরিবহন বা সেতুমন্ত্রী ইনিয়ে বিনিয়ে চাঁদা তোলাকে বৈধতা দিয়েছেন। তিনি আসলে কি বোঝাতে চেয়েছেন সেটা তিনি নিজেও হয়তো বোঝেন না। একটা দেশের সড়কমন্ত্রী যদি এই ধরনের কথাবার্তা বলে, সড়কের চাঁদা আদায়ের সমঝোতাকে বলে ব্যাখ্যা দেয়, তাহলে সেই দেশে জনগণের কপালে সুখ বলে আর কি থাকবে। অন্যদিকে ক্রীড়ামন্ত্রীর দায়িত্ব পালন পাওয়ার পর সাথে সাথেই বিবিসির মতো অটোনোমাস প্রতিষ্ঠানকে মিডিয়ার সামনে হুকুম দিয়েছিল আনিসুল হক। অথচ বিএনপি ক্ষমতায় এসে মাত্র 2 দিনই হয়েছে, এর মধ্যেই মন্ত্রীরা উল্টাপাল্টা বক্তব্য দেওয়া শুরু করেছে। শাপলার গণহত্যাকারিণী হিন্দুত্ববাদের দাসী শেখ হাসিনাকে ভোট দেওয়া হারাম। শুনেন নাই এসব আলেম নামের জালেমদের মুখে? শুনেছেন কি শাপলার গণহত্যার বিনিময়ে কওমি জননী উপাধি দেওয়া? আজও যারা ব্যাংকের ঋণ খেলাফি, সাদাবাজ, দুর্নীতিবাজ, নারী নির্যাতনকারীদের পক্ষে ফতুয়া দিয়েছ, শুনে রাখ ফতুয়া সন্ত্রাসীরা। বিজয় মির্জাফরের নাম মানুষ মুখে নে গালি দেওয়ার জন্য, আর পরাজিত সিরাজউদ্দৌলার নাম মুখে নে মর্যাদার প্রতীক এবং বীরত্বের প্রতীক হিসাবে। তোদের নামও ফেরাউন, হামান, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের তারেক রহমান সাথে সাহেবের দেওয়া হবে। যতই নিজেই পজিটিভ থাকার ট্রাই করেন না কেন, ওনাকে সবার আগে তার মন্ত্রিত্ব লাগাম টেনে ধরুন, নাই তো আপনার ক্ষমতা তো এমনি নেই। ক্ষমতা গদি আপনারই আকাশে উড়ে যাবে। শহীদ ওসমান হাদির ভাই বলেছিল, বিএনপি যদি তাদের পুরানো রাজনৈতিক ধারা থেকে বেরিয়ে না আসে, তাহলে তারা ক্ষমতায় গেলে 2 বছরও টিকতে পারবে না। আমি আশা করব বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান এই দেশের অভিভাবক হিসেবেই দ্রুত এইসব সমস্যার সমাধান করবেন। কারণ এই মুহূর্তে বিএনপি আমাদের সরকার, বিএনপির সমালোচনা আলোচনা সেটাই করি। বিএনপির উপরে আমাদের আস্থা রাখতে হবে। বিএনপি যদি এভাবেই ডুবে পড়ে, তাহলে পুরো দেশের অর্থনীতি, নিরাপত্তা সব কিছুই নিয়েই ডুববে। বাংলাদেশ এই মুহূর্তে একটা ট্রানজিশন ফেজ দিয়ে যাচ্ছে, তাই ক্রিটিক্যাল একটা সময় আমাদের দেশের জন্য। এখন যদি কোনো হিসাব নিকাশে একটু ভুল হয়, তাহলে সেই ভুলের মাসুল বিএনপিকেই দিতে হবে, তেমনই দেশের মানুষকেও দিতে হবে। ভোটচোরদের কাছে জনগণ প্রত্যাশা করে গণভোটের বাস্তবায়ন করার। আরে বাংলাদেশ, বাঙালিরা বোকা স্বর্গে বাস করছে। কারণ যেই রাতের ভোট ডাকাতি করে নির্বাচন করে, তার কাছে আবার গণভোটের প্রথমে ঋণ খেলাপি, দ্বৈত নাগরিকত্ব, দেশদ্রোহী, দুর্নীতির মামলায় আসামি, দুর্নীতিকে নমিনেশন দিয়ে সুযোগ দাও, তারপরে ভোট চুরি করে দাও, তারপরে অপেক্ষা করো, তারপরে বাস খাও, গুম হও, খুন হও, ফাঁসি হোক, তারপরও আবারও আন্দোলন করো, তারপর আবার দুর্নীতিকে সুযোগ করে দাও। ভোট চুরি করার সুযোগের অপেক্ষায় ছিল 17 বছর তারেক রহমান। সুযোগ পেয়ে চুরি করে সিনা। আমি একটা আলো যদি একটু ফিরে পাই, আমি আমার মারে দেখবো আর একবার। তা আমাদের জাতিগতভাবে সামষ্টিক ব্যর্থতা কি? আমরা তো আসলে বিপ্লব করতে পারি না, একটা বিপ্লবের মধ্যে আছি। আমরা যারা মনে করি যে আমাদের চূড়ান্ত একটা স্পার্ক ঘটবে, সেটা 2 বছর হোক, 10 বছর পরে হোক, ঘটতে হবে। আবার গণ অভ্যুত্থান না বিপ্লব, এই একাডেমিক তর্ক যারা করে, মুশকিলটা কি দেখবেন, এদের ব্যক্তিগত জীবনে কারো পরিবারে একজন জুলাইয়ের আহত যোদ্ধা নাই, যে অন্ধ হয়ে গেছে, পঙ্গু হয়ে গেছে, শহীদ পরিবার তো নাই। এখন আমাদের যেটা একটা বড় মুশকিল, সেটা হলো এইখানে স্মৃতিচারণের চেয়েও গুরুত্বপূর্ণ হলো, আপনাদেরকে অনেক আগেও আমরা বারবার পুরো জাতিকে সতর্ক করবার চেষ্টা করেছি, আজকেও আবারও বলছি, সম্ভবত এই জুলাই থেকে আগামী 6 মাস হোক, 1 বছর হোক, বাংলাদেশ প্রচন্ড ক্রাইসিসের মধ্য দিয়ে যাবে, প্রচন্ড। এবং এই ক্রাইসিসটা আজকে বিএনপির যে ক্রাইসিসের মধ্য দিয়ে শুরু হচ্ছে, আমরা এটা ভাবার কারণ নাই যে এইটা থেমে গেলে ক্রাইসিসটা এখানেই থেমে যাবে। এটা বিএনপির সাথে ঘটবে, এর কিছুদিন পরে বিএনপি যখন সাইজ হয়ে যাবে মোটামুটি, সেটা ইন্ডিয়ার মাধ্যমে হোক, এজেন্সির মাধ্যমে হোক, XYZ আরো অনেকের মাধ্যমে হোক, এরপর এটা জামাতের উপরে আসবে। তো বিএনপি যে কয়দিন পারলো তো পারলো, জামাত পারবে না 3 দিনও। এরপরে চূড়ান্ত খেলাটা হবে এনসিপির সাথে, এবং এনসিপি পারবেই না। তো ফ্যাক্ট হলো আমাদের দুটো লড়াই একসাথে করতে হবে। আমরা কোনো রাজনৈতিক দলকে
এককভাবে এই দেশকে বর্গা দেই নাই। তো যে কথাটা বলবো করে যে বিএনপির যেই ভাইয়ের সাথে দেখা, উনি আমাকে বললেন যে আপনি ভাই একটা কথা ভালোই জানেন, তারেক রহমানের সাথে কাছে সবার হাজিরা দেওয়া লাগবে। এই কথাটা আমাকে বলতেছে, আমি কোট করে বলছি। এবং আমি বুঝলাম উনি বিএনপির খুবই ডেডিকেটেড একজন কর্মী। তো জামাতের লোকদের সাথে দেখা হওয়ার একটু পরেই যখন বিএনপির একজনের সাথে দেখা হচ্ছে, তিনি বলছেন যারা আজকে বিএনপির বিরুদ্ধে বলছে তাদেরকে একটু ভাই মনে করাই দিয়েন তারেক রহমানের কাছে সবার হাজিরা দেওয়া লাগবে। তো তখন আমি বললাম ভাই এই কথার কারণেই আপনারা ডুববেন। শেখ হাসিনার কাছে এই দুনিয়ার সবার হাজিরা দেওয়া লাগে নাই। এই হাজিরা যে দেয়া লাগবে এই কথার কারণেই তার এখন দিল্লিতে গিয়ে হাজিরা দেওয়া লাগতেছে। তো শেখ হাসিনার যদি দিল্লিতে হাজিরা দেওয়া লাগে, তারেক রহমানের কাছে সবার হাজিরা দেওয়া লাগবে, এটা একটি স্টুপিড কথা। বরং এই কথাটাই বলতে পারতে হবে তারেক রহমান যা করেন নাই সেই দায় তার উপরে চাপিয়ে দেওয়া যাবে না। তারেক রহমান যা ভালো করেছেন ভেরি গুড, সেটা আমাদেরকে বলতে পারতে হবে। প্যারালালি আমরা এই রাষ্ট্র কায়েম করতে চাই, তারেক রহমানও সমালোচনার ঊর্ধ্বে নন এবং তিনি ভুল করলে তার সামনে বসে সমালোচনা করে পারতে হবে। এবং সেজন্য আমার রাস্তায় ধরে কেউ বলবে না যে তারেক রহমানের কাছে আপনার যাওয়া লাগবে। তখন বললাম ভাই হাসিনা দিল্লি না ঢাকা, পিন্ডি না ঢাকা, দিল্লি না ঢাকা, ভারতীয় আগ্রাসন রুখে দাও জনগণ, ভারতীয় আগ্রাসন। চুরি করবে, এটাই তো স্বাভাবিক। যারা ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করতে চায় তারা চোরের চুরি কেন মেনে নেবে? চোরকে প্রমাণ করা কি সহজ? প্রমাণিত হলে তারপরও শাস্তি দেবে তোমায় কে? চুরি করার আগে চুরি ঠেকানো কেন সহজ হয়নি তোমাদের জন্য? তাহলে তোমরা কেমন বিপ্লবী? তোমরা কোথায় এই বিপ্লব শিখেছ? কোথায় তোমাদের আত্মবিশ্বাস, বোল্ডনেস? কেউ এসে মাথায় হাত বোলালে কেন তোমরা পাগলের মতো হয়ে যাও? চোরের দেওয়া বাঁশ খেয়ে এখন ইমান মুভির ওই গানটাই গাও। এক আধটা কখনো যাবে না, মুছে যাবে পৃথিবী, আলোর পথে আর কেউ আসবে না। আমারে কখনো ডেকো না, কারণ তোমাদের ডাকে সাড়া দিলে জুলাইয়ের বিপ্লব হবে, কিন্তু সেটাকে ধারণ করবে কে? কখনো কখনো আলেমের কণ্ঠে শুনেনি শাপলায় গণহত্যার দায়ে অভিযুক্ত হাসিনাকে ভোট দেওয়া যাবে না, এটা জায়েজ নয়। এখন স্পষ্ট সাহসী ফতোয়া, নীরবতা ছিল, প্রতিবাদ ছিল না। কিন্তু ইতিহাস নীরবতাকে ইতিহাসের বাইরে রাখতে পারে। মজলুম সম্পাদক মাহমুদুর রহমান বলেছে, গত ২-৩ দিন আগেও ব্রয়লার মুরগির দাম ছিল ১৮০ টাকা। মাত্র ২ দিনের ব্যবধানে আজকে মুরগির দাম বেড়ে দাঁড়িয়েছে ২২২ টাকা। হায়রে বাংলাদেশ! ডক্টর ইউনূসের সময় কত কথাই শুনেছি, কিন্তু কেজি প্রতি ৪০ টাকা, এ হচ্ছে বিএনপির ফল। কারণ চাঁদার ফলে গাড়ির ভাড়া বাড়ে, আর ভাড়ার বাড়ার কারণেই জনগণের প্রত্যেকটা পণ্যের ওপরে ৪০ টাকা অতিরিক্ত গুনতে হয়। সাধারণ মানুষের কষ্ট দুর্ভোগ দেখে আর সহ্য হয় না। অন্তর্বর্তীকালীন সরকার যখন ডক্টর মোহাম্মদ ইউনূস আসলেন, সঙ্গে সঙ্গে দেশের জনগণ ক্ষেপে উঠলেন। নিম্ন পর্যায় থেকে শুরু করে উচ্চ পর্যায়ের সকল স্তরের আন্দোলন রাস্তায় নেমে এলেন। এটাই চাইছিল বাংলাদেশ, নইলে ইউনূসের রেহাই নাই। তাদের এহেন দাবি দেওয়ার কথা শেষ ছিল না। ডাক্তার ইউনূস সুদখোর, ঘুষখোর। ডাক্তার ইউনূস যদি শক্তভাবে ৫ আগস্টের বাংলাদেশে না ধরতো, ইন্ডিয়া বাংলাদেশে ছিড়ামি রাখা হতো। আপনি কি বলেন? যদি ডাক্তার ইউনূস ৫ আগস্টের পর দেশটা না ধরতো শক্ত করে, দেশটা ইন্ডিয়া মোদি ছিড়ামি রাখা হতো। আপনি আবার ডাক্তার ইউনূসের দোষ, আপনি কেন ডাক্তার ইউনূসের দোষ দিতেছেন? আজকে সে বিদেশ চলে গেছে, জানার সময় তার লাগেজটা ধরার মতো লোক ছিল না, থাকবে না। সে কেন ভালো বাংলাদেশে ভালো মানুষের দাম নাই? কারণ ডক্টর ইউনূস ছিল অনির্বাচিত সরকার। এখন ভোট চুরিয়ে নির্বাচিত সরকার এসে ৪০ টাকা প্রতি কেজিতে বাড়ে, তাহলে জনগণ কেন রাস্তায় নামবে না? তাদের দাবি দেওয়া কি একেবারেই শেষ হয়ে গেল, নাকি ভয় পায়? লোকটাকে একটু শান্তিতে নিঃশ্বাস ফেলতে পর্যন্ত দেয়নি। এখন এই ৪০ টাকা প্রতি কেজিতে কিভাবে মানুষ এমনি ছিল কষ্টে, আরও থাকবে কষ্টে। এই কৃতজ্ঞতা জাতি হাড়ে হাড়ে টের পাবে। এত আন্দোলনের মধ্যেও গত রমজানে ডক্টর ইউনূসের নেতৃত্বে প্রতিটি নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম ছিল সাধারণ মানুষের হাতের নাগালে। কিন্তু আর এই বছরে রমজানে আসতে না আসতেই সব কিছুর দাম হু হু করে আকাশ ছুঁয়েছে।
ডক্টর মোহাম্মদ ইউনূসে চলে গেলেন তার নিজস্ব গন্তব্যে। স্যারের প্রতি রইল আমার অফুরন্ত শ্রদ্ধা, স্যালুট আপনাকে। এখন আসি বর্তমান সরকারের কাছে। আমার বেশি কিছু বলার নাই, চাওয়ারও নাই। তারেক রহমানের সমাপে আমার একটাই আবেদন, বিনীত অনুরোধ করছি, বাজারে লাগাম টেনে ধরুন। নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম একটা সহনীয় পর্যায়ে নিয়ে আসুন, যাতে দেশের প্রতিটি মানুষ অন্তত এই রমজানে একটু ভালো মন্দ খাবার খেয়ে রমজান পালন করতে পারে। আজকে আমরা বসে আছি এমন একটি সময়ে যখন দেশের দিক নির্দেশনা নিয়ে মানুষের মনে সংশয় আর ভয়ের ছায়া পড়েছে। জনগণের মতামতের কোনো দাম নেই বললেই চলে। কথা বলতে গেলে ভয়, কারণ দেশের মানুষের মত চুরি করে নিজেকে বড় করে দেখানোর চর্চা চলছে। তাই মানুষ মুখ বন্ধ করে রেখেছে। দাবি ছিল গণভোট আগে হবে, তারপরে নির্বাচন হবে, এবং সেটাই যৌক্তিক ছিল। এটা আজকে প্রমাণিত হচ্ছে। কিন্তু বিএনপি জুলাইয়ের শহীদদের সাথে এই রকম বিশ্বাসঘাতকতা করবে, এই রকম গাদ্দারি করবে, এমন বেইমানি করবে, এটা জুলাই যোদ্ধারা এবং বিরোধী দল আগেই জানতো। এই জন্য তারা এই দাবিটা তুলেছিল। কিন্তু তারা মনে করেছিল যে আসলে সরকারের কাছে একটা দাবি জানাইলে সেই দাবিটা, সে একটা না অনেকগুলো দাবি জানাইলে সবগুলো দাবি তো আর পূরণ হয় না। আর তাছাড়াও একটা নির্বাচন তো হওয়া দরকার, তাই না? এই সব কিছু মিলিয়ে তারা বিএনপিকে বিশ্বাস করেছিল। বিএনপি সেই বিশ্বাসের মর্যাদা রাখতে পারে নাই। বিষয়টা হলো যে আপনারা দেখেছেন যে নির্বাচনে জয়লাভের পরপরই সারা বাংলাদেশে শত শত বাড়িতে আগুন দেওয়া হয়েছে। স্বামীর আত্মা যেন শান্তি পায়। ওর যদি ফাঁসি না হলে আমার স্বামী শান্তি পাবে না, আমাকে বলে গেছে। ওই যেন মরে যাক। ওই আপনার কাছে সবার কাছে অনুরোধ করতেছি, আমার স্বামীর জন্য সবাই করে ফাঁসি দেন, ওকে ফাঁসি দেন। 500 টাকার জন্য আমার স্বামীকে চাকু মারে হত্যা করে দিল। তারেক জিয়ার কাছে আমি হাত জোর করতেছি যেন ওকে ফাঁসি দেয় বকরা হিসাবে। এখন খলিলুর রহমান উনি যদি এই বিএনপির সরকারে মন্ত্রী হন বা সরকারের অংশ হন, তাহলে কিন্তু একটা প্রশ্ন উঠবে যে আগের অন্তর্বর্তী সরকারে উনি তাহলে ওই রাজনৈতিক দলের পক্ষ হয়ে কাজ করেছেন। এবং নির্বাচনে যে ইঞ্জিনিয়ারিং এর কথা আমরা বলতেছি, আমরা যেটা দেখলাম যে কারচুপি হলো, ফলাফলে কারচুপি হলো এবং অনেকগুলো আসন হারিয়ে দেওয়া হলো আমাদেরকে, এবং পরিকল্পনা করে 2/3 আসন সরকারি দল নিয়ে নিল। এই সংবিধান সংস্কার যাতে না হয়, এই জটিলতা, এটা কিন্তু পুরাটা একটা ইঞ্জিনিয়ারিং আজকে আমরা দেখতে পাচ্ছি। আজকে জাতির সামনে সেটা উন্মোচন হচ্ছে খলিলুর রহমানের সেই মন্ত্রিসভায় যোগ দেওয়ার মধ্যে। সাপকেও বিশ্বাস করা যায়, কিন্তু আওয়ামী লীগকে বিশ্বাস করা যায়। আওয়ামী লীগ নিজের স্বার্থের জন্য দেশটাকে পর্যন্ত বিক্রি করে দিয়ে ক্ষমতায় থাকতে চাইবে। লেঙ্গুর মতো তার হয়েছে। কাজে এই আওয়ামী লীগকে বিশ্বাস করেন না। সাপকেও বিশ্বাস করা যায়, কিন্তু আওয়ামী লীগকে বিশ্বাস করা যায়। এই হলো আওয়ামী লীগের চেহারা। 1400 শহীদের রক্তের বিনিময়ে আমরা পেয়েছি একটা নতুন বাংলাদেশ, বাংলাদেশ 2.0। জুলাই যোদ্ধারা ছাত্র জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন ঘটিয়ে দেশকে নতুন করে জাগিয়ে তুলেছিল। কিন্তু সেই রক্তের বিনিময়ে পাওয়া দেশটা কি আমরা দেখতে পেরেছি? জনগণ ছিল, জনগণই তো বাংলাদেশ, তারাই তো নতুন ইতিহাস লিখবে। এখন সময় আছে, ভালো মানুষের কাতারে দাঁড়ান। স্বাধীনতা নেই, বেঁচে থাকার অধিকারও নেই, হারিয়ে যাচ্ছে দিন দিন। দেশ মানুষের জন্য, দেশ মানুষের, আইন মানুষের জন্য। আইনে কি আছে আর কি নেই এটা নিয়ে আমাদেরকে বিভ্রান্ত করবেন না। আইন সংশোধন করে মানুষের পক্ষে বারবার সংশোধন করা যায়। আমাদেরকে বোকার স্বর্গে বাস করছেন এমন যেন না ভাবে। এখন 2026 সাল, এখন 1991 সাল নয়। এই কথাটা যেন মানুষের মাথায় থাকে।
হাসিনার আমলে বিএনপি নেতারা খাটের নিচে লুকিয়েছিলেন, পালিয়ে বেড়াতেন, কিন্তু জুলাইয়ে যোদ্ধারা দেশকে মুক্ত করার পর হঠাৎ করে লুঙ্গি তলার, গামছা তলা এবং গাছের মাথায় থেকে আড়াল থেকে ঝাপটি মেরে বেরিয়ে এসে আবার শুরু করেছেন সেই হাসিনার পথে হাঁটা। বিএনপিরা আবারও ক্ষমতার স্বপ্ন দেখছে, 2026 নির্বাচনে আবার বিপুল ভোটে নাকি জিতেছে। ভোট চুরি করেন নাই, কিন্তু ইঞ্জিনিয়ারিং করেছেন, কারণ ফল আপনাদের পক্ষে নিয়ে মানুষের ম্যান্ডেটকে নিয়ে খেলা করেছেন, তামাশা করেছেন, যেটা আর আপনার প্রয়োজন নেই 5 বছর। ভুলে যাবেন না, ক্ষমতা চিরস্থায়ী নাই। ভয়েস অব দ্য পিপল ইজ ল অব দ্য ল্যান্ড। জনগণের কণ্ঠস্বরই হল রাষ্ট্রের সর্বোচ্চ আইন। গণভোটের থেকে এই পৃথিবীতে আজ পর্যন্ত কোনো শক্তিশালী প্রতিষ্ঠান তৈরি হয়নি, হোক সেটা পার্লামেন্ট, হোক সেটা সিনেট, কোনো কিছুই নয়। গণভোট হচ্ছে সর্বোচ্চ প্রতিষ্ঠান, তাই এটাকে অস্বীকার করা আইন এবং রাষ্ট্রের মালিকদের অস্বীকার করা সামিল। আপনি যত বড় যা কিছুই হন, জনগণকে উপেক্ষা করতে যাবেন না, তার রায়কে উপেক্ষা করতে যাবেন না। যে কথাটি আপনি বলেছিলেন যে হ্যাঁ ভোট দিতে হবে এবং কয়েক ঘন্টা, কয়েক মিনিট হতে পারে, এই জন্য সময় আছে। সবাই জানে আপনারা ভোট ডাকাতি করেননি, কিন্তু ভোট ইঞ্জিনিয়ারিং এর অভিযোগ তো ছিলই। এত এত প্রমাণ থাকা সত্ত্বেও কেন আপনারা এরকম আবল তাবল বকছেন? নিজেরাও জানেন না জাতটা কোন জাতের। তাই বলছি, সময় আছে এখনো। ভুল পাল্টান, মানুষের কাতারে দাঁড়ান, জনগণের স্বার্থ রক্ষা করুন। ক্ষমতা এসেছে, কিন্তু সেই ক্ষমতা যেন জনগণের বিরুদ্ধে না যায়। নতুন বাংলাদেশে গড়ার স্বপ্ন ছিল শহীদদের, জুলাইয়ের যোদ্ধাদের। সেই স্বপ্ন ধূলিসাৎ করেছেন। এক হাদিকে হত্যা করে হাজার হাদি ঘরে ঘরে। এই কথাটা মাথায় রাখবেন। সেই স্বপ্ন যেন বাস্তবে রূপ না নেয়। জাতিসংসদে 300 আসনের মধ্যে কয়েকটি সংরক্ষিত আসন, 350টি সংরক্ষিত, 50টি মহিলা আসন সহ সরাসরি নির্বাচিত 299 থেকে 300। বিএনপি তাদের জোট 212 জন জিতেছে, কিছু সূত্রে 209 সরাসরি। এর ফলে 2/3 বেশি সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে বিএনপি, যা সরকার গঠনের জন্য যথেষ্ট। সংবিধান সংশোধনের ক্ষমতাও দেয়। শপথ ঠিকই নিয়েছেন, কিন্তু সংস্কারের শপথ এখনো নেননি। এটা দেশের জন্য গাদ্দারি। তাই বলছি, দেশের মানুষের কাতারে দাঁড়ান। ভোটের শতকরা বিএনপির 50%, জামাতের 32%, এর কাছাকাছি। সঙ্গে একটা গণভোট হয়েছে, সেখানে ছাত্রদের দাবি অনুযায়ী প্রধানমন্ত্রীর 2 মেয়াদসীমা, কক্ষ বিশিষ্ট সংসদ, নারী প্রতিনিধিত্ব বাড়ানো ইত্যাদি সংবিধান সংশোধনের প্রস্তাব বিপুল সংখ্যাগরিষ্ঠতার পাশ হয়েছে। কেন বিএনপি এত বড় বিজয় পেল? বিভিন্ন বিশ্লেষণ থেকে মূল কারণ হলো হাসিনা আওয়ামী লীগের বিরুদ্ধে তীব্র অ্যান্টি ইকোনমিক্সই। 15 বছরের একদলীয় শাসন, দমন। এই ইলেকশন রাজনীতিবিদদের লোভের বহিঃপ্রকাশ ছাড়া আর কিছু না। যে আমাকে দ্রুত দাও, আমি খুব ক্ষুধার্ত। পৃথিবীর ইতিহাসে বাংলাদেশে গত 16 বছর যেটা ঘটেছে, সেটা শুধু বাংলাদেশের ইতিহাস এবং ভোট পৃথিবীর ইতিহাসে অভিযোগের পর জনগণ চেয়েছিল পুরানো ব্যবস্থার পরিবর্তন। আওয়ামী লীগ এই নির্বাচনে অংশ নেয়নি, বয়কট করেছে। ফলে তাদের ভোটারদের একটা বড় অংশ বিএনপির দিকে ঝুঁকেছে। বিএনপি সংখ্যাগরিষ্ঠ শক্তি বা পরিচিতি। বিএনপি দীর্ঘদিনের গ্রাসরুট নেটওয়ার্ক, পৃষ্ঠপোষকতা ব্যবস্থা, ঐতিহাসিক ভোট ব্যাংক ছিল সবচেয়ে বড়। অন্য দলগুলোর তুলনায় তারা বেশি
প্রস্তুত ছিল। তারেক রহমানের প্রত্যাবর্তন 17 বছর লন্ডনে নির্বাসিত থাকার পর ডিসেম্বরে 2025-এ ফিরে এসে দলকে নেতৃত্ব দিয়েছে। এটা দলের ছিল আই হ্যাভ এ প্ল্যান। ভোটারদের কাছে পুরানো নেতৃত্ব প্রবর্তন হিসেবে দেখা গেছে, কিন্তু প্রথমে পাস দ্য পোস্ট সিস্টেমের সুবিধা। ভোট ভাগ হয়ে গেলে বিএনপি অনেক আসনে সুবিধা পেয়েছে। যদিও জামাত ঐতিহাসিকভাবে ভালো করেছে 1991-এর তুলনায়, অনেকে বলছে জনগণের আশা নির্বাচনটা শান্তিপূর্ণ ছিল, তবে ভোটাররা মনে করেছে এবারে ভোটের মূল্য আছে। ছাত্র যুবকদের দাবি মেনে সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছে বিএনপি ভোট পেয়ে, কিন্তু সেটা কি গাদ্দারি করছে? প্রধানমন্ত্রী হবে বিএনপির জন্য 20 বছর পর ক্ষমতায় ফেরা অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসের শেষ হয়ে নতুন সরকার গঠন করেছে। এখন দেশ নতুন বাংলাদেশ গড়ার সুযোগ পেয়ে চ্যালেঞ্জ আছে। অর্থনীতি সংস্কার বাস্তবায়ন, বিরোধীর সঙ্গে সম্পর্ক, হাসিনার প্রত্যাবর্তনের দাবি। জনগণের ম্যান্ডেট নিয়ে খেলা না করে যেন এই বিজয় জনগণের কল্যাণের ব্যবহার করা হয়, সেই প্রত্যাশাই আপনাদের কাছে রাখি। ছোট্টবেলায় 1971 সালের মুক্তিযুদ্ধের সময় তারা পরিবারের বসবাস করছিল। বাবা স্বাধীনতা ঘোষণা করার পর তাকে মা ও ছোট্ট ভাইয়ের আরাফাত রহমানের কোকোকে তিনি 2015 সালের মালয়েশিয়ায় মারা যান। আটক করা হয়েছিল 16 ডিসেম্বর বিজয়ের দিন। মুক্ত পান, তাই তিনি বাংলাদেশের সবচেয়ে কম বয়সী যুব বন্দীদের একজন। শিক্ষা, ঢাকায় BF শাহীন কলেজ থেকে শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে ভর্তি হন, কিন্তু দ্বিতীয় বর্ষ পড়াশোনা রেখে দেশ থেকে পালিয়ে যান। পরে ব্যবসা, টেক্সটাইল, কৃষিপণ্য শুরু করেন। রাজনৈতিক জীবনের শুরু 1990-এর দশকে বিএনপিতে যোগ দেন। দ্রুত বেড়ে ওঠেন সিনিয়র জয়েন্ট সেক্রেটারি জেনারেল, সিনিয়র ভাইস চেয়ারম্যান, অ্যাক্টিং চেয়ারম্যান হন। 2004 সালের 21 আগস্ট গ্রেনেড হামলার পর তার নামে অভিযোগ ওঠে, পরে খারিজ করে দেন। 2007 থেকে 8 তত্ত্বাবধায়ক সরকারের সময় দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার হন, জেলে নির্যাতনের শিকার হন, যার ফলে স্পাইরাল সমস্যা হয়। আজও শীতকালে ব্যথা হয়। 2008 সালে চিকিৎসার জন্য লন্ডনে যান, সেখান থেকে 17 বছর নির্বাসিত জীবন কাটান। ভিডিও লিঙ্কে দল চালান। মা খালেদা জিয়ার কবরবন্দি হলেও অ্যাক্টিং চেয়ারম্যান। নির্বাচন থেকে প্রত্যাবর্তন, ক্ষমতায় আসা 2024-এর জুলাই আগস্টের পর জনতার অভ্যর্থনে শেখ হাসিনার পতনের পর পরবর্তী সরকার ইউনূসের নেতৃত্বে তার বিরুদ্ধে মামলাগুলো খারিজ করে দেওয়া হয়। 2025 সালের 25 ডিসেম্বর লন্ডন থেকে ফিরে আসেন স্ত্রী সহ মেয়ের নিয়ে, হিরোর মতো দেশে আসে। কিন্তু মা খালেদা জিয়ার মৃত্যুর পর 2025-এর শেষে 9 জানুয়ারি 2026-এ বিএনপি চেয়ারম্যান হন। 12 ফেব্রুয়ারি 2026 নির্বাচনের ভূমিধস বিজয় পান তাদের মুখের কথা। বাস্তবে কি তাই হয়েছে? না। শেখ হাসিনা নির্বাচন ছিল ক্ষমতা ধরে রাখার খেলা। জনগণের মতামতের চেয়ে প্রশাসনিক নিয়ন্ত্রণ বেশি। 2026 তারেক রহমানের বিজয় হলো জনগণের প্রতিশোধ। 1400 শহীদদের রক্ত, জুলাইয়ে যোদ্ধাদের সংগ্রামের ফসল। এবার ভোট ডাকাতি নয়, ম্যান্ডেটকে চেঞ্জ করা হয়েছে। সতর্ক থাকতে হবে, ক্ষমতা এসেছে তবে জনগণের স্বার্থ রক্ষা করতে হবে। ভুল পাল্টানোর সময় আছে। নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন যেন তা বাস্তব রূপ নেয়। আজকের আলোচনা বিএনপির ভবিষ্যৎ চ্যালেঞ্জ নিয়ে। 2026 সালে নির্বাচনে তারেক রহমান নেতৃত্বে বিএনপির ভূমিধস বিজয়ের পর দেশ এখন নতুন পা রেখেছে, কিন্তু ক্ষমতায় আসার পরে সামনে যে চ্যালেঞ্জগুলো দাঁড়িয়েছে সেগুলো পাহাড় সমান। তাই জুলাই অভ্যুত্থানের স্বপ্ন, 1400 শহীদদের রক্ত, এসবের ফল যেন নষ্ট না হয়। চলুন দেখি চ্যালেঞ্জগুলো আসলে কি কি। রাজনৈতিক স্থিতিশীলতা, সংস্কার বাস্তবায়ন, জুলাই চ্যাটারের সংস্কার, 2 মেয়াদের সীমা, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, নারী প্রতিনিধিত্ব বাড়ানো। বাস্তবায়নে বিএনপি বা জামাত এনসিপি জোটের মধ্যে বিভেদ। বিএনপি বলছে সংবিধান সম্মত পদ্ধতিতে করতে হবে, জামাত চাইছে দ্রুত। এছাড়াও অভ্যন্তরীণ দলীয় শৃঙ্খলা রক্ষা, হার্ড লাইন এবং বিলম্ব হলে জনগণের আস্থা হারানো, নতুন অস্থিরতা। অর্থনৈতিক পুনরুদ্ধার, অর্থনীতির মন্দা, উচ্চ মূল্যস্ফীতি, বেকারত্ব, ঋণের বোঝা, গার্মেন্টস সেক্টরে প্রতিযোগিতা বাড়বে উন্নয়নশীল দেশের স্ট্যাটাসের উন্নত হলে। 2034 সালের মধ্যে $1 ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্য। আর এমজি শিল্পের অস্থিরতা, টাকার অবমূল্যায়ন, যুবকদের চাকরি সৃষ্টি জরুরি। অর্থনৈতিক অস্থিরতা হলে জনগণের অসন্তোষ বাড়বে, বিনিয়োগ কমবে। কূটনৈতিক সম্পর্ক, ভারতের সঙ্গে অতীতের
তিক্ততা দূর করে সহযোগিতা বাড়ানো দরকার। সীমান্ত নদী বাণিজ্য, মিয়ানমার, চীন, যুক্তরাষ্ট্র সঙ্গে ভারসাম্য, সাম্প্রদায়িক উত্তেজনা নিয়ন্ত্রণ। দুর্বল সম্পর্ক হলে বাণিজ্য নিরাপত্তা ক্ষতিগ্রস্ত হবে। সামাজিক ও প্রশাসনিক দুর্নীতি দমন, প্রতিষ্ঠা পুনর্গঠন, আইন শৃঙ্খলা রক্ষা, সংখ্যালঘু সুরক্ষা, গণমাধ্যমের স্বাধীনতা, অতীতের দুর্নীতির অভিযোগ মোকাবেলা করা। অসফল হলে নতুন দমন চক্র শুরু হতে পারে। জনগণের প্রত্যাশারা, জুলাই যোদ্ধাদের স্বপ্ন পূরণ, স্বচ্ছ শাসন, বিলম্বিত সংস্কারের আস্থা হারানোর ঝুঁকি, জনগণের অসন্তোষ, নতুন বাংলাদেশের সম্ভাবনা। নির্বাচনের আগের টেনশন, সিট শেয়ারিং বা জোট সমঝোতার গঠনের ঝামেলা। জামায়াতের নেতৃত্বে 11 দলীয় জোট জামাত, এনসিপি সহ গঠন হয়েছে, কিন্তু সিট বন্টন নিয়ে অভ্যন্তরীণ কোন্দল। ইসলামী আন্দোলনের বাংলাদেশের আইএবি জোট ছেড়ে গেছে, জামাত 45টি সিট দিয়েছে, তারা 70 থেকে 80টি চেয়েছিল। এনসিপি ছাত্র নেতাদের দল জোট যোগ দিলেও অভ্যন্তরীণ বিদ্রোহ হয়েছে, কয়েকজন নেতা পদত্যাগ করেছে। নির্বাচনের এই কারচুপি, এই ধরনের নির্বাচন আর বাংলাদেশের মানুষ দেখতে চায় না। রেফারেন্ডামের ফলে অসন্তোষ, রেফারেন্ডামের 60% হা ভোট পড়েছে, কিন্তু বিএনপি কিছু নেতা সেটার কিছু অংশ, যেমন প্রধানমন্ত্রীর 2 পদ একসঙ্গে না রাখা, উচ্চকক্ষ প্রতিনিধিত্ব আপত্তি জানিয়েছে। জামাত, এনসিপি বলছে বিএনপি সংস্কার এড়াতে চাইছে। জামাতের অবস্থান, তারা বলছে সংস্কার ছাড়া সংসদ অর্থহীন, তারা সংস্কারের জন্য চাপ দেবে, প্রয়োজনীয় পার্লামেন্টের বিরোধিতা করবে। এটাই বিএনপির জন্য বড় চাপ। কেন এই টেনশন বাড়ছে? আদর্শগত পার্থক্য, বিএনপি জাতীয়তাবাদী কেন্দ্রীয়, জামায়াত ইসলামী কেন্দ্রীয়। জামায়াতের উত্থান 77টি আসন, ঐতিহাসিক রেকর্ড বিএনপিকে অস্তিত্বে ফেলেছে। জনগণের প্রত্যাশা, জুলাই যোদ্ধারা সংস্কার চেয়েছে। বিএনপি যদি বিলম্ব করে, জামাত, এনসিপি জনমত সংগ্রহ করে চাপ সৃষ্টি করতে পারে। ভবিষ্যতে ঝুঁকি, এই টেনশন যদি বাড়ে তাহলে পার্লামেন্টের অচল অবস্থা তৈরি হবে, নতুন আন্দোলন বা সামাজিক অস্থিরতা হতে পারে। ব্যাংক খাতে খেলাপি ঋণের বর্তমান অবস্থা, 2026 সালের সাম্প্রতিক তথ্য। বাংলাদেশে ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন অনুসারে সেপ্টেম্বর 2025 থেকে 26 প্রারম্ভিক পর্যন্ত মোট খেলাপি ঋণ 6,44,000 কোটি টাকা ছাড়িয়েছে। মোট বিক্রয়কৃত ঋণের মোট বিতরণকৃত ঋণের শতকরা 35.73%। খেলাপি বিশ্বের রেকর্ড হারে একটা। মাত্র 6 মাসে বেড়েছে 2.24 লাখ কোটি টাকা। বড় ঋণে খেলাপি বেশি, 50 কোটি টাকার বেশি ঋণে খেলাপির হার 51%। 40 থেকে 50 কোটিতে 45 থেকে 46%। মোট মাঝারি ঋণে 10 কোটির কম খেলাপি 25%। উচ্চ সুদ শর্তেও ছোট উদ্যোক্তারা পরিশোধ এগিয়ে। রাষ্ট্রায়ত্ত ব্যাংক খেলাপি 47.7, মোট 1.78 লাখ কোটি টাকা। এই খেলাপি ঋণ ব্যাংকের তারল্য কমিয়েছে, আমানতকারীদের টাকা ঝুঁকিতে ফেলেছে এবং অর্থনীতির বিনিয়োগ চাকা থামিয়ে দিয়েছে। নির্বাচনে 2026-এর খেলাপি ঋণের প্রার্থী, এমপি, মন্ত্রীদের চিত্র। অর্থমন্ত্রী আমির খসরু মোহাম্মদ চৌধুরীর হলফনামায় তার সম্পদ 22 কোটি টাকা এবং 1 কোটি প্লাস পুরো ঋণমুক্ত দেখানো হয়েছে। কোনো স্পেসিফিক 820 কোটি টাকা খেলাপি অফিসিয়াল প্রমাণ পাওয়া যায়নি। এটি হয়তো অতিরঞ্জিত ভুল তথ্য, কিন্তু দলের অনেকেই ঋণ খেলাপির অভিযোগ করেছে। রাজনৈতিক প্রভাবে ঋণ বিতরণের দুর্বলতা, নিয়ন্ত্রণ, গভর্নেন্স অভাব, বড় ব্যবসায়ীদের প্রভাব। প্রায় অর্ধেক ঋণ 50 কোটির বেশি আদালতের স্টেট অর্ডারের মামলা ঝুলে থাকে। পুরনো সরকারের গোপনে করার খেলাপি এখন প্রকাশ পাচ্ছে। নতুন সরকারের বড় চ্যালেঞ্জ, খেলাপি আদায়, কঠোর অ্যাকশন নেওয়া দরকার। নিজের দলের লোকদেরই কিভাবে ব্যাংক সংস্কার, মার্জার বা নিয়ম তৈরি করবে সেটা এখন ভাবার বিষয়। জনগণের আস্থা ফিরিয়ে আনা, যদি মন্ত্রী বা এমপিরা ঋণ পরিশোধ করতে না পারে তাহলে দুর্নীতির বিরুদ্ধে কথা বলবে কে? এই বিশ্বাস কে রাখবে? অর্থনীতি চাঙ্গা, খেলাপি কম না হলে বিনিয়োগ, চাকরি, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ কঠিন হয়ে দাঁড়াবে। দুদকের ভূমিকা, দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ। সফলতা নির্ভর করে স্বাধীনতা, সাহস বা রাজনৈতিক ইচ্ছাশক্তির ওপর। নতুন সরকারের আশা আছে যে দুদককে আরও
শক্তিশালী করা হবে। জনগণের অভিযোগের ভিত্তিতে অ্যাকশন নেওয়া হবে, কিন্তু যদি পুরানো চক্র চলে তাহলে জনগণের রাস্তা দাঁড়াবে। সময় আছে। হয়েছে এই সংসদ এখন তৌহিদি জনতার হাতে। ইনশাআল্লাহ সেদিন বেশি দূরে নয়, এই সংসদের চূড়ায় ইসলামের পতাকা উত্তীর্ণ হবে ইনশাআল্লাহ।